তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্কুইড গেম সিজন 1। এটা হচ্ছে কোরিয়ান একটা সার্ভাইভাল ড্রামা টেলিভিশন সিরিজ, আর এটা খুবই জনপ্রিয় একটা টেলিভিশন সিরিজ যেটা কিনা নেটফ্লিক্সে রিলিজ দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি অলরেডি জানি যে এটা অনেক আগেই রিলিজ হয়ে গেছে, আর এটার সিজন 2ও সামনে আসছে। এই জন্য সিজন 2কে সামনে রেখেই আমরা সিজন 1 এক্সপ্লেন করছি, যাতে করে আগের সিজনটাও আপনারা ভালো করে বুঝতে পারেন। আর যখন সিজন 2 আসবে তখন তো সেটা আমরা এক্সপ্লেন করবই। সো এই সিরিজ সম্পর্কে বলে আর আমি সময় নষ্ট করতে চাই না। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি গেহুন নামের একটা লোককে, যে কিনা তার মায়ের সঙ্গেই বাস করে। আসলে আজকে ছিল গেহুনের মেয়ের জন্মদিন, এই জন্য তার মা তাকে কিছু টাকা দেয় যাতে করে সেটার মাধ্যমে সে তার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাবার দাবার খেতে পারে। তবে তখন গেহুন তার মার কাছে আরও কিছু টাকা চায় যাতে করে সে তার মেয়ে খায়ুনকে একটা গিফটও দিতে পারে। আর এটা শোনার পরে তার মা তাকে আরও কিছু বাড়তি টাকা দিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি গেহুনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি খারাপ, তার উপরে অনেক বেশি দেনার চাপ আছে। তাছাড়া তার ওয়াইফের সাথেও তার 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের কারণও ছিল এইটাই, মানে ফিনান্সিয়াল অবস্থা। আমরা জানতে পারি গেহুনের মা রাস্তায় সবজি বিক্রি করে কোনো রকমে এই সংসারটাকে টেনে নিচ্ছে। আর যখন গেহুনের মা তাকে টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়, তখন গেহুন লুকিয়ে তার এটিএম কার্ডটাকে চুরি করে ফেলে। এরপর যখন সে বাইরে গিয়ে এটিএম থেকে টাকা তোলার ট্রাই করে, তখন সে দেখতে পারে যে এই পিনটা কোনোভাবেই কাজ করছে না, মানে তার মা পিনটা চেঞ্জ করে দিয়েছে। এই জন্য সে ব্লাইন্ডলি তার মেয়ের বার্থডেটা যখনই ট্রাই করে, তখন এটা তার জন্য লাকি একটা নাম্বার বের হয়, আর এই নাম্বারটার মাধ্যমে সে টাকাগুলো উইথড্র করতে পারে। এখন এই টাকাগুলো নিয়ে শুরুতেই সে চলে যায় গ্যাম্বলিং করার জন্য, মানে জুয়া খেলার জন্য। এখানে প্রথমে তো সে অনেক বেশি হারের সম্মুখীন হয়, মানে তার টাকাগুলো অলমোস্ট শেষের দিকে চলে গিয়েছিল। তবে এরপর সে 4.5 মিলিয়ন ইয়ান উইন করে ফেলে। আর এগুলো পাওয়ার পরে গিহন এত বেশি হ্যাপি হয়ে যায় যে সে এখানে রিসেপশনিস্টকে 10,000 ইয়ান গিফট দিয়ে সেখান থেকে সোজা বেরিয়ে চলে আসে। তবে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে কিছু গুন্ডাকে দেখতে পারে, যারা কিনা তার থেকে টাকা কালেক্ট করার জন্য এসেছিল। আর তাদেরকে দেখার পরেই গিহন সেখান থেকে দৌড়ে পালানো শুরু করে। তবে রাস্তায় সে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে যায়। তবে এরপরেই সে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। আর এই মেয়েটাকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ এই মেয়েটাই সামনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে। এখন যখন গিহনকে সেই গুন্ডারা এসে ধরে ফেলে আর তাকে ধোলাই করে তার থেকে টাকাগুলো নেওয়ার ট্রাই করছিল, তখনই গিহন দেখতে পারে যে তার টাকাগুলো চুরি হয়ে গেছে। আর তখন সেই ব্যাপারটা বুঝতে পারে যে বাইরে যেই মেয়েটার সাথে সে ধাক্কা খেয়েছে, হয়তোবা সেই মেয়েটাই তার টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। এখন সেই লোকটা গিহনকে ধরে আচ্ছা রকম ধোলাই করে আর তার টাকাগুলোকে চাওয়া শুরু করে। তবে গিহন তার কাছে আরও 1 মাসের সময় চায়। এই জন্য লোকটা রাজি তো হয়ে যায়। তবে সে যাওয়ার আগে তার থেকে একটা এগ্রিমেন্টে সাইনও নিয়ে যায়, যেখানে এগ্রিমেন্টটা ছিল যে যদি গিহন 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে, তাহলে 1 মাস পরে সে গিহনের বডি পার্টগুলো বিক্রি করে সেগুলোর মাধ্যমে টাকা কালেক্ট করে নেবে। এখন সেই লোকটা চলে যাওয়ার পরে গিহন আবারও চলে আসে এখানে রিসেপশনিস্টের কাছে, আর সে যেই টিপগুলো তাকে দিয়েছিল সেগুলো আবারও সে রিটার্ন নিয়ে নেয়, কারণ তার মেয়েকে যেই কোনো ওয়েতে তাকে ডিনার করাতেই হবে। আর গিহন এই টাকাগুলো নিয়ে আবারও একটা গ্যাম্বলিং শপের মধ্যে চলে আসে, আর এখানে একটা টয় উইন করার ট্রাই করে। তবে গিহনের ভাগ্য যেহেতু প্রচণ্ড খারাপ ছিল, এই জন্য এইবারও সে হারা শুরু করে। তবে তখন এখানে একটা ছোট বাচ্চা চলে আসে, যে কিনা গিহনকে সাহায্য করার জন্য বলে। আর গিহন এই জন্য রাজিও হয়ে যায়। আর যখন তারা দুজন মিলে পরবর্তীতে ট্রাই করে, তখন এই বাচ্চাটা কোনো রকমে একটা টয় উইন করে ফেলে। এরপরে যখন গিহন তার মেয়েকে নিয়ে খাবার দাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে, তখন গিহনের মেয়ে তাকে বলে যে তার স্টেপ ড্যাড তাকে একটা 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। তবে তার গিহনের সাথেই থাকতে ভালো লাগে, আর এই ফাস্ট ফুড খেতে সে অনেক বেশি পছন্দ করে। তবে তার মা তাকে কোনোভাবেই এগুলো খাওয়ার পারমিশন দেয় না। এরপরে গিহন তার মেয়েকে একটা গিফট দেয়, যেটা কিনা ছিল একটা পিস্তল সিগারেট লাইটার। আসলে সে যেহেতু গেমের মধ্যে এইটাই উইন করতে পেরেছে, এই জন্য সে গিফট হিসেবে তাকে এইটাই দিয়েছে। যদিও এটা দেখার পরে তার মেয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, তবে তবুও তার বাবার সাথে সে সময় পাস করতে অনেকটাই বেশি পছন্দ করছিল। তবে গিহনও তার কাছে প্রমিস করে যে পরের বছর সে যেই কোনো ওয়েতে তার জন্য আরও ভালো গিফট কিনবে। আর তাছাড়া সে যে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে সেই ব্যাপারটাও সে তার মেয়েকে জানিয়ে দেয়। এরপরে যখন গিহন তার মেয়েকে তার এক্স ওয়াইফের কাছে দিয়ে আসার জন্য যায়, তখন আমরা দেখতে পারি তার এক্স ওয়াইফ তার উপরে প্রচণ্ড বিরক্ত হয়েছিল, মানে সে তাকে একেবারে সহ্যই করতে পারে না। আর এখান থেকে যখন আবারও গিহন তার বাসার দিকে ব্যাক করার ট্রাই করছিল, তখন মেট্রো স্টেশনে সে প্রচণ্ড মন খারাপ করে বসেছিল। আর তখনই তার সঙ্গে মিট করতে একটা সেলসম্যান চলে আসে। এখানে সেলসম্যান তাকে একটা গেম খেলার অফার দেয়, যেই গেমটা জিততে পারলে সে 10,000 ইয়ান পেয়ে যাবে। আর এই জন্য গিহনও রাজি হয়ে যায়, আর তারা দুজন মিলে গেমটা খেলা শুরু করে। আসলে এই গেমটা খুবই সিম্পল ছিল। এখানে তাদের দুজনের কাছে 2টা কার্ড ছিল। এখানে একজন আরেকজনের কার্ডের উপরে কার্ডটা মারবে, যদি কার্ডটা সে ফ্লিপ করাতে পারে তাহলে সে $10,000 উইন করে ফেলবে। আর যদি সে কার্ডটাকে ফ্লিপ করাতে না পারে তাহলে সে পরে আবারও ট্রাই করবে। তবে এই পেনাল্টি হিসেবে তাকে একটা স্ল্যাপ দেওয়া হবে, মানে একটা চট দেওয়া হবে।
প্রথমে তো গেহুন অনেকবার করে ট্রাই করে কিন্তু বারবার করেই ফেল করে, আর এই চরগুলো তার কাছে খুব বেশি একটা কিছু মনে হচ্ছিল না। তবে যখন সে অনেক বেশিবার হেরে যায় আর বারবার করে তার একই গালে চর মারা হচ্ছিল, তখন এগুলো তাকে হার্ট করা শুরু করে। তবে আরও কিছুক্ষণ ট্রাই করার পরে ফাইনালি গেহুন এই গেমটা উইন করে ফেলে, আর শর্ত মতো সেই সেলসম্যান তাকে 10,000 ইয়ান দিয়ে দেয়। আর এই গেমটা গেহুন আরও কিছুক্ষণ কন্টিনিউ করে ফাইনালি 1 লাখ ইয়ান উইন করে ফেলে। তবে এরপরে এই সেলসম্যান তাকে একটা অফার দিয়ে বলে যে এই গেমের আরও কিছু পার্ট আছে, তুমি চাইলে সেগুলো খেলে আরও কিছু টাকাও ইনকাম করতে পারো। তবে তখন গেহুন তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে আমার এত টাকারও দরকার নেই, আর তাছাড়া টাকার জন্য এত ভয়ঙ্কর গেম সে কোনোভাবেই খেলবে না। তবে সেলসম্যান যাওয়ার আগে তাকে একটা কার্ড দিয়ে যায়, আর সে যাওয়ার আগে এইটাও বলে যায় যে আমি তোমার সম্পর্কে সমস্ত ব্যাপারটা জানি, আর তাছাড়া এই গেমের মধ্যে আর অল্প কয়েকটা সিটি বাকি আছে, সো ভেবে চিন্তে নাও তুমি খেলবে কিনা। তো এরপরে যখন গেহুন সেখান থেকে বাসার দিকে ব্যাক করছিল, তখন তার দেখা হয়ে যায় একটা মহিলার সাথে। আসলে এই মহিলা হচ্ছে গিয়ে তার মায়ের ফ্রেন্ড। তাছাড়া তার যেই ছেলে আছে যার নাম সাংহু, সেও ছিল গেহুনের ছোটবেলার বন্ধু, আর তারা দুজন একই সঙ্গে পড়ালেখা করত। আর যখন এই মহিলা গেহুনকে দেখতে পারে, তখন সে তার ছেলে সম্পর্কে তাকে বলা শুরু করে। সে বলে যে তার ছেলে সাংহু বিদেশের ট্রিপে গিয়েছে, তাছাড়া সে তার লাইফে সফলও হয়েছে, সে অনেক ভালো একটা চাকরি করছে, ভালো টাকা ইনকাম করছে, তার লাইফটা পুরো সেট হয়ে গেছে। আর এগুলো শোনার পরে গেহুনও তাকে বলে যে হ্যাঁ আমি জানি আপনার ছেলে খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, তাছাড়া সে খুবই স্মার্টও ছিল, সো সে যেগুলো করতে পেরেছে এটা শুনতে পেরে আমি অনেক খুশিও হয়েছি। আর এখান থেকে যখন গেহুন আবারও বাসার দিকে ব্যাক করছিল, তখন সে রাস্তায় একটা বিড়ালকে মাছ খাওয়ার জন্য দেয়। আর এতে করে আমরা বুঝতে পারি যে গেহুনের মনটা কতটা নরম, মানে সে সবাইকে কত বেশি ভালোবাসে। আর এখান থেকে যখন সে বাসায় ব্যাক করে, তখন সে তার মাকে খরচ করার জন্য কিছু টাকা পয়সা দেয়। আর তখনই তার মা তাকে জানায় যে তার মেয়ের যে স্টেপডাড আছে তার প্রমোশন হয়ে গেছে, আর এখন সে ইউএসএ ফ্যামিলি নিয়ে শিফট হতে যাচ্ছে। এই জন্য তার মা তাকে বলে যে তোমার মেয়েকে তোমার যেই কোনো ওয়েতে নিয়ে নেওয়া উচিত, কারণ যদি সে একবার তোমার থেকে দূরে চলে যায় তাহলে আর কখনোই তুমি তোমার মেয়েকে কাছে পাবে না। এখন এগুলো শোনার পরে গেহুনও একটু বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে চাইলেও এখন কিছু করতে পারবে না, কারণ তার মেয়ের কাস্টোডি নেওয়ার জন্য তার অনেক বেশি টাকার দরকার, মানে তাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাছাড়া যদি একবার তার মেয়ে বিদেশে চলে যায় তাহলে আস্তে আস্তে করে সে তাকে ভুলেও যাবে। এই জন্য রাতের বেলায় প্রচণ্ড টেনশন করে সে সেই সেলসম্যানের কার্ডটাকে দেখে, আর অনেক চিন্তার পরে ফাইনালি সেই নাম্বারটায় সে কলও দিয়ে দেয়। আর তখন অন্য পাশ থেকে কলটা রিসিভ করে তাকে বলা হয় যে যদি তুমি এই গেমের মধ্যে উইন করতে চাও তাহলে তোমার নাম আর তুমি কোন স্টেটে থাকো সেই অ্যাড্রেসটা আমাকে দাও। আর পরের সিনে আমরা দেখতে পারি গেহুন একটা রাস্তায় দাঁড়িয়েছিল, আর তার সামনে একটা গাড়ি এসে থামে। এখানে ড্রাইভার তাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে, আর গেহুন এই পাসওয়ার্ডটা তাকে দিয়েও দেয়, যেই পাসওয়ার্ডটা কেনা ছিল রেড লাইট গ্রিন লাইট। এরপরে গাড়ির মধ্যে ওঠার পরেই গেহুন অন্য কিছু লোকজনকেও পেয়ে যায়, যারা কিনা এখানে সবাই বেহুশ অবস্থায় ছিল, কারণ এখানে বেহুশ হওয়ার একটা গ্যাস দেওয়া হয়েছিল। এই জন্য একটু পরে গেহুনও এখানে বেহুশ হয়ে যায়। আর আমরা দেখতে পারি যে যেহেতু ড্রাইভার মাস্ক পরেছিল, এই জন্য তার তেমন কোনো কিছু হয় না। এরপরে যখন গেহুন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে একটা বিশাল বড় হলের মধ্যে আছে, আর তাছাড়া এখানে অনেক অনেক মানুষ ছিল, আর তাদের ড্রেসগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে যখন গেহুন একটু নিচে নামে, তখন সে এখানে একটা ওল্ড ম্যানকে দেখতে পারে, যে কিনা এখানে সবাইকে এক এক করে কাউন্ট করছিল। তখন গেহুন তাকে বলে যে এখানে কতজন লোক আছে সেটা বোর্ডে দেয়া আছে, যেটা কিনা 456। আর সে যখন এই বিদ্যুৎ নাম্বারের দিকে তাকায়, তখন সে দেখতে পারে বিদ্যুৎ নাম্বার হচ্ছে 001। আর যখন সে নিজের নাম্বারটা চেক করে, তখন সে দেখতে পারে তার নাম্বার হচ্ছে 456, মানে সেই হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্ট পার্টিসিপেন্ট। এখন এই বৃদ্ধ লোকটা গেহুনকে বলে যে আমি জানি এখানে কয়জন মানুষ আছে, তবে তারপরও আমি এই জন্য কাউন্ট করছি কারণ আমার ডাক্তার আমাকে এমনটা করতে বলেছে, যাতে করে আমার ডিমেনশিয়া না হয়ে যায়। তবে তখন গেহুন তাকে পরামর্শ দিয়ে বলে যে এত বৃদ্ধ বয়সে তোমার এই গেমের মধ্যে জয়েন না করে তোমার নিজের ফ্যামিলির সাথে সময়টা পাস করার কথা ছিল। তবে তখন এই বৃদ্ধ তাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি চাইলেও এমনটা করতে পারবো না, কারণ সবার ফ্যামিলি তো আর একরকম হয় না, সবার ফ্যামিলিতে তো আর হ্যাপিনেস থাকে না। তাছাড়া এই বৃদ্ধর ব্রেইন টিউমারও আছে, যেটা কিনা আস্তে আস্তে করে গ্রো করছে, এই জন্য যেই কোনো সময়ই তার মৃত্যু হতে পারে। এদিকে আমরা দেখতে পারি একটা প্লেয়ার যার নাম্বার ছিল 101, সে 067 নামের একটা মেয়েকে বিরক্ত করছিল। সে তাকে জিজ্ঞেস করছিল যে একটা সময় তুমি আমার জন্য কাজ করতে, তাহলে এখন তুমি এখানে কি করছো? তখন 067 তাকে অ্যান্সার দিয়ে বলে যে আমি আমার লাইফে ফ্রিডম চেয়েছিলাম, এই জন্য এখন আর আমি কারোর জন্যই কাজ করতে চাই না, এই জন্যই আমি এখানে চলে এসেছি। তবে প্লেয়ার 101 তার উপরে প্রচণ্ড রাগ করে আর তাকে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে। তবে তখনই এখানে গেহুন এসে সেই মেয়েটাকে চিনে ফেলে। সে বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে সেই মেয়ে যে কিনা তার টাকাগুলোকে চুরি করেছিল। এই জন্য গেহুন দৌড়ে গিয়ে সেই মেয়েটার কাছে তার টাকাগুলো চাওয়া শুরু করে। তবে 101 তার সঙ্গেও তর্ক করা শুরু করে। তবে তখনই মেইন গেটটা ওপেন হয়ে যায়, এই জন্য সবাই সেই দিকে দেখা শুরু করে। আমরা দেখতে পারি মেইন গেট দিয়ে কিছু বডিগার্ডের মতো মানুষ মধ্যে চলে আসে, যারা কিনা সবাই মাস্ক পরেছিল। এখানে একটা লোক তাদের সবাইকে প্রথমে ওয়েলকাম করে।
এরপর সে সবাইকে গেম সম্পর্কে বলে। সে বলে যে এখানে সবাইকে নানান রকমের গেম খেলতে দেয়া হবে আর এই গেমগুলোতে উইন করলেই তোমাদেরকে টাকা দেয়া হবে। তবে এখানে একটা প্লেয়ার কোয়েশ্চেন করে যে তোমরা টাকাগুলো কেন দিচ্ছ, আর তখনই স্ক্রিনের মধ্যে কিছু ভিডিও প্লে হয়ে যায়। এখানে যেই লোকগুলো ছিল তাদেরই বিভিন্ন ভিডিও ছিল এগুলো, যারা সবাই কিনা সেই সেলসম্যানের সাথে নানান রকম করে সেই গেমটা খেলছিল। এরপরে এই মার্কসম্যান তাদের সবার সামনে এসে তাদেরকে বলে যে তারা আসলে কারা এবং তাদের সবার উপরে কত টাকার ঋণ আছে, যেটা শোনার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। আসলে এখানে যতগুলো মানুষ ছিল তাদের মাথার উপরে ঋণের বোঝা ছিল, তারা সবাই কিছু না কিছু টাকার ঋণের মধ্যে ছিল। এরপর এই মাস্ক পরা লোকটা তাদের সবাইকে এই গেমে উইন করার প্রাইজ মানিটা দেখায়, যেটা কিনা ছিল একটা বিশাল বড় কন্টেইনার। এটার মধ্যে কতগুলো টাকা যাবে সেইটা প্রথম গেমের পরে বলা হবে, আর পরবর্তীতে আমরা এমনিতেও এটা সম্পর্কে আরও ক্লিয়ারলি একটা আইডিয়া পাবো। এরপর এই মার্কসম্যান তাদের সবাইকে বলে যে কাউকে গেম খেলতে একেবারেই বাধ্য করানো হবে না, তোমাদের সবাইকে গেম খেলতে হলে একটা এগ্রিমেন্ট সিগনেচার করতে হবে। এই জন্য তারা সবাই সেই এগ্রিমেন্টটাকে সিগনেচার করে, যেখানে কিনা শুধুমাত্র 3টা কথাই লেখা ছিল। প্রথমত, কেউ চাইলেও গেমটাকে ছেড়ে যেতে পারবে না। দ্বিতীয়ত, যদি কেউ গেমটা হেরে যায় বা খেলতে না চায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে মেজরিটি যেটা বলবে সেইটাকেই প্রায়োরিটি দেওয়া হবে। মানে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন সময় এখানের প্লেয়াররা ভোট করবে, আর যারাই ভোটে উইন করবে তাদের কথাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এরপরে এক এক করে তাদের সবার পিকচার ক্লিক করা হয়, আর এরপরে শুরু হয়ে যায় প্রথম গেমটা। আমরা দেখতে পারি তাদেরকে পাজেলের মতো একটা ঘরের মাঝখান দিয়ে একটা খেলার মাঠে নিয়ে আসা হয়। তবে এই খেলার মাঠে আসার সঙ্গে সঙ্গেই গেহুন এখানে সাংহুকে পেয়ে যায়। তাকে দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে সে এখানে আসলে করছেটা কি, কারণ তার মা তো তাকে বলেছিল সে ফরেন ট্রিপে গেছে, তার লাইফটা পুরো সেট হয়ে আছে, তাহলে সে এখানে কি করছে। তবে তার কথার খুব একটা অ্যান্সার সাংহু দিতে চায় না। আর অন্যদিকে আমরা একটা কন্ট্রোল রুম দেখতে পারি, যেই কন্ট্রোল রুম থেকে সমস্ত প্লেয়ারদের উপরে নজরদারি করা হচ্ছিল। সমস্ত প্লেয়ারদের পিকচার একটা কিউব আকারে রাখা হয়েছিল, আর এখানে ব্ল্যাক মাস্ক পরা একটা লোক ছিল যে কিনা সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করছিল। এরপরে এই মার্কসম্যান একটা ঘরের মধ্যে আসে, যেখানে টেলিফোনে একটা কল আসে, আর সে গিয়ে যখনই কলটা রিসিভ করে তখন সে কাউকে বলে দেয় প্রথম গেমটা শুরু হয়ে গেছে। এরপর সে একটা বিশাল বড় টেলিভিশনের সামনে বসে এই গেমটাকে এনজয় করা শুরু করে। আর তখন এদিকে গ্রাউন্ডের মধ্যে বিশাল বড় একটা পুতুল ছিল, আর এই গেমটা একটা খুবই সিম্পল রুলের উপরে বানানো হয়েছিল। আসলে এই গেমটার নাম ছিল রেড লাইট গ্রিন লাইট, যেটা কিনা গেহুনের জন্য পাসওয়ার্ডও ছিল। আর নর্মালি এই সমস্ত গেমগুলো কোরিয়াতে অনেক বেশি ফেমাস, এই জন্য এই ব্যাপারগুলো নিয়েই এই সিরিজটা বানানো হয়েছে। তবে এই সিরিজের মধ্যে গেম লুজ করলে যেটা হয় সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, এখন এখানে গেমটা খুবই সিম্পল ছিল। এই বিশাল বড় রোবটটার রেড লাইট এবং গ্রিন লাইট বলবে, যেখানে রেড লাইট বললে প্লেয়ারদের স্টপ হতে হবে, আর গ্রিন লাইট বললে সবাই সামনের দিকে এগোবে। এমন করে একটা টাইমের আগে তাদেরকে বর্ডার ক্রস করতে হবে, আর যারাই বর্ডার ক্রস করতে পারবে তারা উইন করে ফেলবে। এরপরে টাইমার চালু করে দেওয়া হয়, আর এই পুতুলও গ্রিন লাইট বলে দেয়, যে জন্য তারা সবাই আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিল। আসলে তাদের সবার এই গেমটা খুবই ফান মনে হচ্ছিল, এই জন্য তারা খুবই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল। তবে এরপরে যখনই রোবটটার রেড লাইট বলে দেয় তখন সবাই এখানে স্টপ তো হয়ে যায়, তবে একটা ছেলে একটু মুভমেন্ট করে ফেলে, এই জন্য একটা গুলির শব্দ চলে আসে, আর সে তখনই মাটিতে পড়ে যায়। এরপর যখন সে আবারও গ্রিন লাইট বলে তখন অন্য একটা ছেলে হাঁটতে হাঁটতে এই ছেলেটার কাছ পর্যন্ত চলে আসে, আর যখন সে দেখতে পারে যে এই ছেলেটাকে গুলি করা হয়েছে আর তাকে এখানে মেরেও ফেলা হয়েছে, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে ততক্ষণে রেড লাইট হয়ে গিয়েছিল, এই জন্য তাকেও গুলি করে দেওয়া হয়, আর সেও এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। আর এইটা দেখার পরে এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, সবাই যে যার মতো দৌড়ে পালানো শুরু করে। তবে এখানে তাদেরকে শ্যুট করে এক এক করে সবাইকে মেরে ফেলা হয়। এতক্ষণে তারা সবাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে এইটা আসলে এত সহজ গেমও না যতটা তারা চিন্তা করেছিল। এই জন্য এখন তারা খুবই সেফলি গেমটাকে প্লে করা শুরু করে, আর আস্তে আস্তে করে সামনে যাওয়া শুরু করে। আর তখন আমরা দেখতে পারি তাদের সবাইকে শ্যুট করার জন্য চারপাশে অনেকগুলো স্নাইপার রেডি হয়েছিল। একটা জায়গায় ব্যালেন্স হারিয়ে গেহুনও মাটিতে পড়ে যাওয়া শুরু করে, তবে অন্য একটা প্লেয়ার এসে তখনই তাকে সেভ করে। এরপরে তারা দুজনেই আস্তে আস্তে করে টাইমার শেষ হওয়ার আগেই বর্ডার ক্রস করে ফেলে। তবে যখনই টাইমার শেষ হয়ে যায় তখন যারা এখনও বর্ডার ক্রস করতে পারেনি তাদের সবাইকে শ্যুট করে সেখানে মেরে ফেলা হয়। এরপরে যখন এখান থেকে তারা সবাই তাদের যার যার সেলের মধ্যে ব্যাক করে তখন তারা সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, কারণ এই গেম আর তারা কোনোভাবেই কন্টিনিউ করতে চাচ্ছিল না। তারা এই ব্যাপারটা ভালো করেই জেনে গিয়েছে যে যেই কোনো সময় তাদেরকেও মরতে হবে, এই জন্য তারা সবাই গেমটা কুইট করার জন্য প্ল্যানিং করা শুরু করে। তবে তখনই এখানে মার্কসম্যান চলে আসে, আর সে তাদের সবাইকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে তারা এমন করে চাইলেও গেম কুইট করতে পারবে না। তবে এখানে সবাই মার্কসম্যানকে রিকোয়েস্ট করা শুরু করে, তার সামনে কান্নাকাটি করা শুরু করে।
আর এটা শোনার পরে গেহুন তার ব্রেনটা ইউজ করে আর সে এখানে মার্কসম্যানকে বলে যে এখানে একটা কন্ডিশন এমনও ছিল যে মেজরিটি যেইটা বলবে সেইটাই সিদ্ধান্ত নেওয়া হবে। সো যদি মেজরিটি গেম ছাড়ার কথা বলে তাহলে গেমটা আমরা চাইলে ছাড়তেই পারি, সো তুমি ভোটিংয়ের ব্যবস্থা করো। তবে তখন মার্কসম্যান বলে আচ্ছা ঠিক আছে, আগে তোমরা প্রাইজ মানিটা দেখে নাও, এরপর তোমরা সিদ্ধান্ত নিবে যে তোমরা গেমটা ছাড়বে কি না। এরপরে সেই কন্টেনারটাকে নিচে নামানো হয় আর তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এটার মধ্যে 25 বিলিয়ন ইয়ান ছিল, মানে এখানে যতগুলো মেম্বার আছে তারা সবাই 100 মিলিয়ন ইয়ান করে পেত। আর এরপরে মার্কসম্যান তাদের সবাইকে বলে যে যদি এখন তোমরা গেম কুইট করে চলে যাও তাহলে এই পুরো অ্যামাউন্টটা যারা মরে গিয়েছে তাদের ফ্যামিলির মধ্যে ডিভাইড করে দেয়া হবে, আর যদি তোমরা গেমটা কন্টিনিউ করো তাহলে যেই লোকটা ফাইনালি উইনার হবে, মানে যে শেষ পর্যন্ত টিকে থাকবে, তাকে 45 বিলিয়ন ইয়ান দেয়া হবে। এরপরে ফাইনালি ভোটের আয়োজন করা হয় আর গেহুন গিয়ে গেম না খেলার জন্য ভোট দেয়। তবে যেহেতু এত বড় একটা প্রাইজ মানি সবাই দেখতে পেয়েছে, এই জন্য এখন অনেকে গেমের মধ্যে থাকার জন্য ভোটিং করা শুরু করেছে। আর ফাইনালি ভোট শেষ হওয়ার পরে তারা দেখতে পারে যে শুধুমাত্র একটা ভোটই বাকি আছে আর বাকি ভোটগুলো সমান সমান হয়েছে। মানে এখন সেই বৃদ্ধ লোকটা, মানে 001-এর ভোটটাই বাকি ছিল। অ্যান্ড অবভিয়াসলি সেও গিয়ে গেম না খেলার জন্যই ভোট দেয়, যেই জন্য গেম না খেলার পার্টিটাই উইন করে। তবে তখন মার্কসম্যান তাদের সবাইকে এটা বুঝিয়ে বলে যে তোমাদের সবাইকে শেষ একটা সুযোগ দেওয়া হবে, তবে এখন যারা যেতে চায় তারা চাইলেই যেতে পারবে। এরপরে এক এক করে তাদের সবাইকে সেই জায়গায় ফেলে দেওয়া হয় যেই জায়গা থেকে তাদেরকে পিক করা হয়েছিল। গেহুন সেই মেয়েটার সঙ্গেই ছিল যেই মেয়েটা তার টাকাগুলো চুরি করেছিল, এই জন্য সে তার কাছে টাকাগুলো চাওয়া শুরু করে। তবে সেই মেয়েটা এখান থেকে আবারও পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি সাংহুকে আলী নামের একটা লোকের সাথে ড্রপ করে দেওয়া হয়। আর যখন তারা দুজন কথাবার্তা বলে তখন আলী সাঙ্গুর ফোনটা চায় ঘরে একটা কল দেওয়ার জন্য। তবে সাঙ্গুর ফোনটা যেহেতু চার্জ ছিল না, এই জন্য তারা পাশেরই একটা শপে যায় আর তার ফোনটা চার্জ দিয়ে পরবর্তীতে আলী তার ঘরে ফোন দেয়। আর যখন সাঙ্গু তার কাছে তার ঘরের ডিস্টেন্স সম্পর্কে জিজ্ঞেস করে তখন আলী তার ঘরের ডিস্টেন্স এখান থেকে অনেকটাই দূরে বলে। এই জন্য সাঙ্গু বলে যে তোমার ঘর তো অনেকটা দূরে, তুমি এখান থেকে যাবে কি করে? আলী বলে যে আমি হেঁটেই এখান থেকে কোনো রকমে চলে যাব। তবে সাঙ্গু তাকে কিছু টাকা দিয়ে দেয় যাতে করে সে বাসের মাধ্যমে যেতে পারে। এতে করে আলী একটু বেশি ইমোশনাল হয়ে যায় আর সে তাকে থ্যাংক ইউ বলে এখান থেকে বেরিয়ে চলে আসে। এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি গেহুন সোজা চলে আসে পুলিশ স্টেশনে আর এখানে পুলিশকে সেই গেম সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে। সেখানে যে কত কত মানুষকে মেরে ফেলা হয়েছে সেই ব্যাপারেও সে সমস্ত ডিটেলই বলা শুরু করে। তবে পুলিশ তার কোনো কথায় বিশ্বাস তো করেই না, উল্টো তাকে ধাক্কা দিয়ে পুলিশ স্টেশন থেকে বের করে দেওয়া হয়। এখানে একটা ডিটেকটিভও ছিল যে কিনা দূর থেকে গেহুনের সমস্ত ব্যাপারগুলো ফলো করছিল, এই জন্য সে গিয়ে পুলিশের কাছে গেহুন সম্পর্কে জিজ্ঞেস করে। তবে পুলিশ বলে যে সে উল্টাপাল্টা কী যেন বলছিল, তাও একটা গেম নিয়ে, মনে হয় নেশা টেশা করে এখানে চলে এসেছে। এরপরে রাস্তায় গেহুর সাঙ্গুর সঙ্গেও দেখা হয়ে যায় যে কিনা এই টাউনে থাকা সত্ত্বেও তার মায়ের সঙ্গে মিট করতে যাচ্ছিল না। এই জন্য যখন সে তার কাছে কারণটা জিজ্ঞেস করে তখন সাঙ্গু তাকে সমস্ত ব্যাপারটা ডিটেলি বলে। সে বলে যে তার উপরে দেনার একটা বিশাল বড় চাপ আছে যেটা কিনা 5 বিলিয়ন ইয়ান। এটা শোনার পরে তো গেহুর অবস্থাও খারাপ হয়ে যায়। তবে সাঙ্গু তাকে বলে যে আমি ট্রেডিংয়ের মধ্যে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছিলাম যেখানে কিনা পুরোটাই আমার লস হয়েছে, এখন আমি ব্যাংকরাপ্ট হয়ে গেছি, আমার উপরে দেনার বিশাল বড় চাপ। যার মানে সে যে বিদেশে গিয়েছে এটা সে তার মাকে এই জন্য বলেছিল যাতে তার মা একটু নিশ্চিন্তে থাকতে পারে। এরপরে এখান থেকে সোজা গেহু চলে আসে হসপিটালের মধ্যে, কারণ তার মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে সে জানতে পারে তার মায়ের অনেক দিন ধরে ডায়াবেটিস ছিল, তাছাড়া তার মায়ের পায়ে একটা ঘাও আছে যেটা কিনা ডায়াবেটিসের জন্য কোনোভাবেই ঠিক হচ্ছে না। এখন সেই ঘায়ের মধ্যে সার্জারি করতে হবে, এতে করে তার মায়ের পাটাও আলাদা করে দিতে হতে পারে। এখন গেহুনের মা তাকে নিয়ে বাসায় যাওয়ার জন্য বলে, তবে গেহুন তাকে বলে যে আমি যেই কোনো মূল্যে তোমার চিকিৎসা করেই ছাড়বো। তবে গেহুনের মা তাকে বলে এইটা করতে অনেক বেশি টাকার দরকার পড়বে যেটা কিনা তোর পক্ষে এখন সম্ভব না। আর এটা শোনার পরে গেহুনের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ সেও এটা জানে যে সে চাইলেও তার মায়ের চিকিৎসা করাতে পারবে না, মানে সে একটা ব্যর্থ ছেলে হয়েছে। এরপরে আমরা দেখতে পারি সেই ডিটেকটিভ তার মায়ের সঙ্গে কথা বলছিল আর সে বারবার করেই বলছিল যে আমি আমার ভাইকে খোঁজার সম্পূর্ণ ট্রাই করছি, আমি যেই কোনো ওয়েতে তাকে খুঁজে নিয়ে আসবো। আসলে ডিটেকটিভের ভাই অনেকদিন ধরেই গায়েব হয়েছিল, সে কোথায় গিয়েছে এটা সম্পর্কে এখন পর্যন্ত কেউ জানে না। এই জন্য সে তার ভাইকে খোঁজার জন্য তার হোস্টেলের মধ্যেও যায় যেখানে কিনা সে সেই রকম একটা কার্ড পেয়ে যায় যেটা কিনা জেহুনের কাছে ছিল, মানে সেই গেমের কার্ডটা। এটা যখন জেহুন কালকে পুলিশদেরকে দেখাচ্ছিল তখন পুলিশ স্টেশনে সে এটা দেখতে পেয়েছিল। এই জন্য পরদিন সকালবেলায় সে দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে গেহুনের অ্যাড্রেসটাও চেয়ে নিয়ে নেয় যাতে করে সে তার ভাই সম্পর্কে কোনো লিড বের করতে পারে। এরপরে এদিকে আমরা দেখতে পারি সেই প্লেয়ার 067কে, মানে যে কিনা গেহুর টাকাগুলো নিয়ে পালিয়েছিল, সে তার ভাইয়ের সঙ্গে একটা অরফানেজে মিট করতে আসে আর তার ভাই এখানে প্রচণ্ড কান্নাকাটি করছিল। সে তাকে বলে যে আমি যেই কোনো মূল্যে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তবে তার ভাই তাকে বলে যে বাবা মাকে ছাড়া আমার একেবারেই ভালো লাগছে না, এখানে থাকতে তো আমার একেবারেই ভালো লাগছে না। তবে সে তাকে বলে যে আমি যেই কোনো ওয়েতে তোমাকে এখান থেকে নিয়ে যাব আর বাবা মারাও আমার কাছে চলে আসবে।
তবে এইটা শোনার পরে তার ভাই কান্নাকাটি করা শুরু করে, আর এইটা দেখার পরে সেও একটু বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে প্লেয়ার 067 চলে আসে একটা লোকের সঙ্গে মিট করতে, যে কিনা তার মাকে নর্থ কোরিয়া থেকে এখানে আনার জন্য $40 মিলিয়ন চাচ্ছিল। এটা শোনার পরে তো তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর সে মাথা গরম করে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পারি আলী নামের সেই লোকটাকে, যে কিনা তার কর্মস্থলে এসেছিল, আর সে যেই স্যালারিটা পায় সেইটা তার বসের কাছে চাচ্ছিল। তবে তার বস ছিল খুবই লোভী একটা মানুষ, যে কিনা কোনোভাবেই আলীকে টাকা দিতে চাইছিল না। এই জন্য যখন তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, তখন তার বসের হাতটা মেশিনের মধ্যে চলে যায়, যেই জন্য সে ভয়ঙ্করভাবে ইনজুর্ড হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে আলী তার বাকি টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপরে এই টাকাগুলো নিয়ে আলী সোজা চলে যায় তার ওয়াইফের কাছে, আর সে তাকে এগুলো দিয়ে দ্রুত তার বাসায় যাওয়ার জন্য বলে। সে বলে যে আমি কয়েকদিন পরে তোমার কাছে চলে আসবো। তবে প্রথমে তার ওয়াইফ তো কোনোভাবেই যেতে চাইছিল না, তবে পরে সে কোনো রকমে তাকে ম্যানেজ করে ফেলে, কারণ এখানে থাকলে তাদেরকে বড় একটা সমস্যায় পড়তে হতো। এদিকে সাঙ্গু তার মাকে কল দেয়, আর ঘরের আশেপাশেই লুকিয়ে সে তার মায়ের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। সে তার মাকে কিছুই জানায় না, আর সে বলে যে তার কাজকর্ম খুবই ভালোই চলছে, তাছাড়া সে এখনও বিদেশেই আছে। এরপরে কল কাট করার পরে তার মা একটা কাস্টমারের সঙ্গে তার ছেলেকে নিয়ে কথাবার্তা বলে, আর তার ছেলের অনেক বেশি প্রশংসা করা শুরু করে। তবে তখন এখানে পুলিশ চলে আসে, আর তারা সাঙ্গুকে খোঁজা শুরু করে, কারণ সাঙ্গু লোনের টাকা এখনও পরিশোধ করেনি। তাছাড়া লোনের গ্যারান্টি হিসেবে সে তার মা এবং তার মায়ের সবটাকে দিয়ে দিয়েছিল, যেই জন্য পুলিশ তার মাকে কয়েকদিনের আলটিমেটাম দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি সাঙ্গু তার রুমের মধ্যে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, সে হয়তো বা সুইসাইড করারও চিন্তা করেছিল। তবে তখনই গেমের পক্ষ থেকে তাকে আবারও ইনভাইটেশন দেওয়া হয়, আর তাকে বলা হয় যে যদি তুমি চাও তাহলে তুমি আবারও ব্যাক করতেই পারো। আর এদিকে গেহুনও তার একটা বন্ধুর কাছে সাহায্য চাওয়ার জন্য চলে আসে, তবে তার বন্ধু তাকে টাকা দেওয়ার জন্য না করে দেয়। এই জন্য গেহুন প্রচণ্ড আপসেট হয়ে যখন একটা বারে গিয়ে বসেছিল, তখন তার সঙ্গে মিট করতে প্লেয়ার 001 চলে আসে। আসলে সে বলে যে আমি একটা ফ্রেন্ডের সাথে মিট করতে কাছেই এসেছিলাম, আর তোমাকে দেখার পরে তোমার সঙ্গে কথা বলতে আসলাম। এরপর সে তাকে বলে যে আমি দ্রুতই সেই গেমে ব্যাক করতে চাই। তবে গেহুন তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে আমি কোনোভাবেই ব্যাক করতে চাই না। তবে তখন এই ওল্ডম্যান তাকে বলে যে গেমের মধ্যে যতই ভয়ঙ্কর কিছু হোক না কেন, তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে গিয়ে বাইরের দুনিয়াটা। আর এদিকে আমরা দেখতে পারি প্লেয়ার 101 তার কিছু লোকজনের সঙ্গে মিলে এই স্কুইড গেমের মানিটাকে লুট করার প্ল্যানিং করছিল। তবে তার নিচে যারা কাজ করে তারা অলরেডি তাকে মারার প্ল্যানিং করে ফেলেছিল, এই জন্য তারা তার উপরে আক্রমণ করে দেয়। তবে 101 কোনো রকমে তার জীবনটাকে সেভ করে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপরে গেহুন সোজা চলে আসে তার এক্স ওয়াইফের সঙ্গে মিট করতে, আর তার কাছে সে কিছু টাকা চায়। তবে তার এক্স ওয়াইফ তাকে ক্লিয়ারলি না করে বলে দেয় যে তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। মানে সে কোনোভাবেই তাকে সাহায্য তো করতেই চায় না, বরং তার মেয়েকেও সে তার কাছেই রাখতে চায়। যখন গেহু একটু হট্টগোল করার ট্রাই করে, তখন এখানে তার হাজব্যান্ড আর তার বাচ্চারাও চলে আসে। এরপরে ফাইনালি তাকে বাধ্য হয়ে বাইরেই আসতে হয়। তবে বাইরে তার এক্স ওয়াইফের হাজব্যান্ড এসে তাকে কিছু টাকা অফার করে, আর সে একটা শর্ত দিয়ে বলে যে এই টাকাগুলোর বদলে তুমি আর কোনোদিনও তোমার মেয়ের সঙ্গে মিট করতে পারবে না। তবে এইটা শোনার পরে গেহুনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়, এই জন্য সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়, আর টাকাগুলোও সে নেয় না। মানে আমরা বুঝতে পারি সে তার মেয়েকে আসলেই অনেক বেশি ভালোবাসে, আর সে টাকা কামাতেও চায় তার মেয়ের জন্যই। আর এরপরে যখন গেহুন তার বাসার দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার ডিটেকটিভের সঙ্গে দেখা হয়ে যায়, আর ডিটেকটিভ তাকে সেই গেমটা সম্পর্কে জিজ্ঞেস করে। তবে সে তাকে কিছু না বলার সিদ্ধান্ত নেয়, আর সে বলে যে আমি নেশার মধ্যে গিয়ে সেগুলো বলেছিলাম, আমি গেম টেম সম্পর্কে কিছুই জানি না। তবে যখন ডিটেকটিভ তাকে তার ভাইয়ের কথা বলে, তখনও গেহুন কিছু না বলারই সিদ্ধান্ত নেয়, সে কিছু না বলে তার বাসায় চলে যায়। তবে যখনই সে তার বাসায় ঢোকার ট্রাই করে, তখনই দরজায় সে সেই গেমের আবারও ইনভিটেশন পেয়ে যায়, আর তাকে বলা হয় যে যদি তুমি আবারও গেমে জয়েন করতে চাও তাহলে মেনশন জায়গার মধ্যে চলে আসো। আর পরের সিনে আমরা দেখতে পারি গেহু, সানহু, প্লেয়ার 067 এবং 101 সহ আরও কিছু প্লেয়ার গেমে রিটার্ন করার জন্য রেডি হয়ে যায়, আর গার্ডও এসে তাদের সবাইকে পিক করে নিয়ে যায়। তবে ডিটেকটিভও গেহুকে ফলো করে ফাইনালি সেই গাড়ি পর্যন্ত চলে আসে, আর এখন সে সেই গাড়িটাকে ফলো করা শুরু করে। আর গাড়ির মধ্যে আমরা দেখতে পারি প্লেয়ার 067 তার ফেসটাকে পুরোপুরি কাভার করে কোনো রকমের বেহুশ হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পারি তাদের সবাইকে স্কুইড গেমের সেই প্লেসে নিয়ে আসা হয়, যেটা কিনা আসলে ছিল একটা আইল্যান্ড। ডিটেকটিভও তাদেরকে ফলো করে সেই পর্যন্ত চলে আসে, আর সে স্কুইড গেমের একটা গার্ডকে মেরে তার সমস্ত কাপড় চোপড় নিজে পরে ফেলে, আর তার নিজের কাপড় চোপড় সেই গার্ডকে পরিয়ে তার আইডি তার পকেটের মধ্যে ঢুকিয়ে তাকে সোজা নদীর মধ্যে ফেলে দেয়। এরপরে মধ্যে নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের ড্রেস চেঞ্জ করা হচ্ছিল, আর এখানে আমরা একটা ব্যাপার নোটিস করতে পারি যে প্রত্যেকটা প্লেয়ারের কানের কাছে একটা জিনিস দেয়া ছিল, যেটার মধ্যে তার সমস্ত ডিটেল ছিল, আর এইটাকে স্ক্যান করেই সমস্ত ব্যাপারগুলো বের করা সম্ভব ছিল। আর প্রত্যেকটা গার্ডের মাস্কের মধ্যেও এগুলো দেয়া ছিল, চাইলে গার্ডের মাস্ক স্ক্যান করেও সেই সমস্ত ডিটেলগুলো বের করা যেত। আর যখন এখানে কাপড় চাপড় চেঞ্জ করা হচ্ছিল, তখন প্লেয়ার 067 যে কিনা আসলে বেহুশ অবস্থায় ছিল না,
সে তার ড্রেসের মধ্যে একটা ছুরি লুকিয়ে মধ্যে নিয়ে আসে। এরপরে যখন সবাই জ্ঞান ফিরে পায় তখন সবাই একে অন্যের সাথে মিট করা শুরু করে আর তারা নিজেদের মধ্যে টিম আপ করা শুরু করে। গেহুন গিয়ে সেই ওল্ডম্যানের সঙ্গে মিট করে আর সে তাকে ক্লিয়ার করে এটা বলে দেয় যে শুধুমাত্র আপনার বলার জন্যই আমি এখানে আবারও ব্যাক করেছি। এখানে তাদের সঙ্গে আলী আর সাঙ্গুও ছিল আর এই জন্য তারা সবাই মিলে একটা টিম বানিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পারি সেই ব্ল্যাক মার্কসম্যান, যাকে ফ্রন্টম্যানও বলা হতো, সে তার লোকজনকে অর্ডার দিয়ে বলে দেয় যে এখন পর্যন্ত যারা এই গেমের মধ্যে রিটার্ন করেনি তাদের উপরেও একটু নজরদারি করা হোক। এর একটু পরে যখন তাদের সবাইকে খাবার দাবার দেওয়া হয় তখন আমরা দেখতে পারি গেহুন, সাংহু, আলী এবং সেই বৃদ্ধ লোকটা বসে এখানে খাবার দাবার উপভোগ করছিল আর গল্পগুজব করছিল। তবে তখন এই বৃদ্ধ লোকটা তাদের সবাইকে বলে যে এখানে যতগুলো গেম দেয়া হয়েছে প্রত্যেকটা গেমই আমি ছোটবেলায় খেলেছি। আর তখন গেহুনও তার সঙ্গে এগ্রি করে আর সে কয়েকটা গেমের নামও বলে। তবে তখন আলী তাকে বলে যে এই গেম সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই নেই। তবে তখন গেহুন বলে যে সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দিব। এরপরে রাতের বেলায় যখন একটা মেয়ে প্লেয়ার ওয়াশরুমে যাওয়ার জন্য বায়না ধরে তখন প্রথমে তো গার্ড তাকে না করে দেয়, তবে পরে গার্ড তাকে পারমিশন দিয়ে দেয় আর তার সঙ্গে প্লেয়ার 067ও চলে আসে। এখন এই মেয়েটা ওয়াশরুমে গিয়ে সিগারেট খাওয়া শুরু করে আর 067ও তার সঙ্গে চলে আসে। এরপরে তারা দুজন এসি ডগের মধ্য দিয়ে সামনে এসে এইটা দেখার ট্রাই করে যে সামনের রুমগুলোতে কি হচ্ছে। তারা দেখতে পারে যে এখানে অনেকগুলো সুগারকে মেল করা হচ্ছিল। এটা দেখার পরে তারা তেমন কিছুই বুঝতে পারে না, এই জন্য তারা আবারও ব্যাক করে। আর এদিকে ডিটেকটিভও সোজা তার রুমে চলে আসে, তবে তাকে দেখার পরে একটা মার্কসম্যানের তার উপরে সন্দেহ হয়ে যায়। এখানে ডিটেকটিভ একটা ক্যামেরাও দেখতে পারে, যার মানে সে বুঝতে পারে গার্ডদের উপরেও নজরদারি করা হচ্ছে। তবে রাতের বেলায় ডিটেকটিভ তার ফোনের মধ্যে সমস্ত ব্যাপারগুলো নোট করে ফেলে, যেই সমস্ত ব্যাপারগুলো সে এখানে দেখেছে। এরপরে পরদিন সকালবেলা তাদের সবাইকে আবারও খাবার দাবার দেওয়া হয় আর দ্বিতীয় গেমটার জন্য অ্যানাউন্স করে দেওয়া হয়। যখন সবাই চিন্তা করছিল যে পরের গেমটা কি হতে পারে তখনই আমরা একটা প্লেয়ারকে দেখতে পারি যাকে কিনা তার মিলের মধ্যে একটা পেপার দেওয়া হয়েছিল, মানে একটা নোট দেওয়া হয়েছিল। তো এরপরে দ্বিতীয় গেম শুরু করে দেওয়া হয় আর তাদের সবাইকে একটা করে দরজা চুজ করতে বলা হয়। এই দরজার উপরে আলাদা আলাদা করে শেপ দেওয়া ছিল, যেমন আমব্রেলা, সার্কেল, ট্রায়াঙ্গেল এবং স্টার। আসলে সাঙ্গু প্লেয়ার 07কে অলরেডি জিজ্ঞেস করেছিল যে সে সেখানে কি দেখতে পেয়েছে, আর যখন সে সুগারগুলো মেল করার খবর পেয়েছিল তখন সেই গেমটাকেও গেস করে ফেলেছিল। তবে যখন গেউন তাকে জিজ্ঞেস করে যে আসলে এই গেমটা কি হতে পারে এবং কিভাবে এটাকে খেলতে হতে পারে, তখন সাঙ্গু তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি তেমন কিছুই জানি না। আর সে তাকে এইটাও বলে দেয় যে যেহেতু আমরা জানি না গেমটা কেমন হতে পারে, এই জন্য আমাদের আলাদা আলাদা থাকাটাই উত্তম হবে। এরপরে দ্বিতীয় গেমের জন্য সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয় আর যে যেটা চুজ করেছিল তাকে সেই শেপের একটা বক্স দেওয়া হয়। আর যখনই তারা বক্সটা খুলে তখন তারা দেখতে পারে এটার মধ্যে বিশাল বড় একটা ক্যান্ডি ছিল আর মাঝখানে একটা শেপ দেওয়া ছিল। তখন আমরা গেমের ব্যাপারটা জানতে পারি। আমরা জানতে পারি যে তাদেরকে এই মাঝখানের শেপটা বের করতে হবে উইদাউট শেপটাকে ব্রেক করে। যদি কেউ ব্রেক করে ফেলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে, আর এলিমিনেট মানেই হচ্ছে মৃত্যু। তো এরপরে গেমটা শুরু হয়ে যায় আর যাদের কাছে ট্রায়াঙ্গেল শেপ ছিল তারা খুব সহজেই গেমটাকে উইন করে ফেলে। তবে যাদের কাছে আমব্রেলা বা সার্কেলের মতো টাফ শেপ ছিল তারা একটু ভুল করে ফেলে আর ভুলের জন্যই তাদেরকে মরতে হয়, মানে তাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়। আমরা দেখতে পারি গেহুন এই গেমটা নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, কারণ তাকে আমব্রেলা শেপ দেওয়া হয়েছিল। সে বুঝতেই পারছিল না সেই গেমটা কি করে উইন করবে। আর এদিকে আমরা দেখতে পারি অন্য একটা প্লেয়ার গেমের মধ্যে চিটিং করে একটা লাইটারের সাহায্যে তার শেপটাকে বের করে ফেলে, আর সে সেই লাইটারটা প্লেয়ার 101কেও দিয়ে দেয়, যে কিনা সেটার সাহায্যে তার শেপটাকেও বের করে ফেলে। আর এদিকে একে তো গেহুনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, দ্বিতীয়ত যখন সে আশেপাশের মানুষজনকে মরতে দেখতে পাচ্ছিল তখন সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তবে তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে, এই জন্য সে তার ক্যান্ডিটাকে লিক করে করে তার শেপটাকে ফাইনালি বের করে ফেলে। আর তার এই আইডিয়াটা দেখার পরে বাকি কন্টেস্টেন্টরাও এই কাজটা করা শুরু করে, তারা সবাই লিক করে তাদের যার যার শেপ বের করে ফেলে। এরপরে খুব শীঘ্রই টাইমারটা শেষ হয়ে যায়, এই জন্য যারা এখনও গেমটা কমপ্লিট করতে পারেনি তাদের সবাইকে শ্যুট করে মেরে ফেলা হয়। তবে এখানে একটা লোক অলরেডি চিটিং করে এখানে একটা মার্কসম্যানকে ধরে ফেলে আর তাকে শ্যুট করার ভয় দেখায়, তার চেহারাটাকে সে দেখানোর জন্য বলে। আর যখনই সে তার ফেসটাকে ওপেন করে তখন সে দেখতে পারে এটা খুবই কম বয়সী একটা বাচ্চা, এই জন্য সে নিজেকেই শ্যুট করে মেরে ফেলে। তবে তখনই এখানে ফ্রন্টম্যানও চলে আসে, যে কিনা এসেই সেই গার্ডকে শ্যুট করে মেরে ফেলে। সে বলে যে কোনো অবস্থাতেই তোমরা তোমাদের চেহারা ডিসক্লোজ করতে পারবে না, এটা হচ্ছে কি একটা রুল, আর এটাকে মানতেই হবে। আর আপনার মাথায় চিন্তা আসতেই পারে যে তাদের মার্কসের মধ্যেও তো ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার শেপ দেওয়া হয়েছে, তাহলে এইটা কেন দেওয়া হয়েছে? আসলে এখানে যারা স্কোয়ার শেপের আছে তারা হচ্ছে গিয়ে লিডার, আর যাদের মার্কসের উপরে ট্রায়াঙ্গেল দেয়া তারা হচ্ছে গিয়ে তাদের চেয়ে নিচের পদের, আর সবার লিডার হচ্ছে গিয়ে এই ফ্রন্টম্যান, মানে ব্ল্যাক মার্কসওয়ালা। এখন যখন গেম শেষ করে গেহুন আর সেই ওল্ডম্যান চলে আসে তখন সাঙ্গু তাদেরকে দেখার পরে একেবারেই হ্যাপি হয় না, হয়তোবা সে তাদের মৃত্যুটাই চাইছিল। তবে যেহেতু এখন অনেকেরই মৃত্যু হয়ে গেছে এই জন্য তাদের ভাগের টাকাটা প্রাইজ মানির মধ্যে জয়েন করিয়ে দেওয়া হয়, আর এখানে টাকার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। তো
তো এরপরে আমরা দেখতে পারি তাদের সবাইকে খাবার দেওয়া হয়, তবে প্লেয়ার 101 এবং তার আরও 4টা সঙ্গী এক প্যাকেট করে বাড়তি খাবার নিয়ে নেয়। এই জন্য লাস্টে যেই 5 জন বাকি ছিল তারা আর খাবার পায় না। এই জন্য তারা গিয়ে প্লেয়ার 101-এর সঙ্গে ফাইট করা শুরু করে। একজন তো তার সঙ্গে মারামারিও করার ট্রাই করে, আর প্লেয়ার 101 তাকে পেটানো শুরু করে, আর তাকে পেটাতে পেটাতে সে তাকে মেরেই ফেলে। কেউ তাকে তো থামাতে যায় না, বরং এই মার্কসম্যানরাও তাকে থামাতে যায় না। আর এইটা দেখার পরে এখানে সমস্ত প্লেয়াররা ভয় পেয়ে যায়। এই জন্য তারা টিম আপ করা শুরু করে, কারণ তারা এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে হয়তোবা দুর্বল প্লেয়ারদেরকে সবল প্লেয়াররা মেরেও ফেলতে পারে। আর তখন এদিকে আমরা একটা প্লেয়ারকে সেই মার্কসম্যানদের সাথে দেখতে পারি যে কিনা আসলে ছিল একজন ডক্টর। এই জন্য এখন সে কিছু লাশের থেকে বিভিন্ন জিনিসপত্র বের করছিল। আর তখন আমরা জানতে পারি যে আসলে এই প্লেয়ারকে এই মার্কসম্যানরা গেমের ইনফরমেশন আগেই দিয়ে দিয়েছিল, মানে গেমটা কেমন হতে পারে, গেমের কী কী নিয়ম হতে পারে, সেই সমস্ত ইনফরমেশন তাকে আগেই দেওয়া হয়েছিল। এই জন্য যখন সে তার কাজটা এখানে শেষ করে ফেলে তখন এই মার্কসম্যান তাকে একটা ডিম দেয়, মানে পরবর্তী গেমের হিন্ট তাকে দিয়ে দেয়। এরপরে যখন এই ডক্টর আবারও হলের মধ্যে যায় তখন সে তার নিজের জন্য টিম খোঁজা শুরু করে, আর সে প্লেয়ার 101-এর সঙ্গে গিয়ে মিট করে তার টিমের মধ্যেই জয়েন করে ফেলে, আর সে 101-কে পরবর্তী গেম সম্পর্কেও হিন্ট দিয়ে দেয়। এরপরে পরবর্তী গেমটা শুরু করে দেওয়া হয়, আর মাস্ক পরা সমস্ত গার্ডগুলো এখানে পাহারা দেওয়ার জন্য চলে আসে। আর আমরা দেখতে পারি ফ্রন্টম্যান, মানে সেই ব্ল্যাক মাস্কওয়ালা লোকটা কন্ট্রোল রুমে বসে সমস্ত ব্যাপারগুলো সেখান থেকে ফলো করছিল। আসলে গেমের নিয়ম ছিল এইটা যে প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে ফাইট করতে হবে, আর যে যাকে যেভাবে পারবে মেরে ফেলবে। আর প্লেয়ার 101 ছিল সেই ব্যক্তি যে কিনা বেশি বেশি করে প্লেয়ারদের মারছিল। এগুলো দেখার পরে গেহুন দ্রুত সেই বৃদ্ধর কাছে যায় আর তাকে একটা সেফ প্লেসে নিয়ে সে রেখে আসে। আর এদিকে প্লেয়ার 101 গিয়ে প্লেয়ার 067-এর উপরে আক্রমণ করে দেয়, আর যখন সে তাকে মারতেই যাচ্ছিল তখন ফাইনালি গেহুন গিয়ে তাকে সেভ করে ফেলে। আর আমরা দেখতে পারি ওল্ড ম্যান একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলো থামানোর জন্য ভিক্ষা চাওয়া শুরু করে, আর তখন ফ্রন্টম্যান এই সমস্ত ব্যাপারগুলো থামিয়েও দেয়। যখনই গার্ডরা গেমটাকে স্টপ করার অর্ডার পেয়ে যায় তখন তারা দৌড়ে হলের মধ্যে এসে সমস্ত মারামারি থামিয়ে দেয়। আর যেহেতু এতক্ষণে অনেকেরই মৃত্যু হয়ে গেছে এই জন্য তাদের যেই অ্যামাউন্টগুলো ছিল সেগুলোকেও প্রাইজ মানির সঙ্গে যোগ করা হয়, আর বাকি যেই ডেড বডিগুলো ছিল সেগুলোকে উইথ রেসপেক্ট জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে যখন তারা সবাই বসে রেস্ট করছিল আর গল্পগুজব করছিল তখন গেহুনের টিমের সবাই এক এক করে তাদের নাম বলা শুরু করে, তবে ওল্ড ম্যান কোনোভাবেই তার নামটাকেই মনে করতে পারছিল না, আর প্লেয়ার 067 তার নামটা বলতে সরাসরি নাই করে দেয়। আর তখন এদিকে আমরা প্লেয়ার 101-এর টিমকেও দেখতে পারি যারা কিনা পাশেই বসে গল্পগুজব করছিল। তবে তখন প্লেয়ার 212 এবং প্লেয়ার 101 চলে আসে ওয়াশরুমে, আর তারা দুজন ইন্টিমেট হওয়া শুরু করে। আর এখানে প্লেয়ার 212 প্লেয়ার 101-কে প্রমিস করায় যাতে করে তারা একে অন্যকে ধোঁকা না দেয় আর এই গেমটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে। গেমের প্রাইজ মানি উইন করার পরে তারা দুজন সংসার করারও সিদ্ধান্ত নেয়। আর আমরা দেখতে পারি প্লেয়ার 101 তাকে প্রমিস করে বলে যে সে তাকে ধোঁকা দিবে না আর সে তার জন্য যেই কোনো কিছু করতে পারে। আর এখানে আমরা তাদের দুজনের নামও জানতে পারি, যেখানে প্লেয়ার 101-এর নাম ছিল ডাকসু আর প্লেয়ার 212-এর নাম ছিল হামিন। এখানে হানমিন ডাকসুকে বলে যে আমার মনে হচ্ছে তুমি আর ডাক্তার মিলে কিছু একটা লুকাচ্ছ, তবে ডাকসু তাকে সরাসরি না করে দেয় আর সে বলে যে আমি শেষ পর্যন্ত তোমার সঙ্গেই আছি। আর এদিকে রাতের বেলায় ডিটেকটিভ আবারও সেই ব্যাপারগুলো নোট করা শুরু করে যেগুলো আজকে সে পেয়েছে। এরপরে সকালবেলা যখন গেহুন গিয়ে সেই বৃদ্ধর সঙ্গে মিট করে তখন বৃদ্ধ বলে যে আমি সারা রাত তো ঘুমাতেই পারিনি, আমি জেগে জেগে শুধু এইটাই দেখছিলাম যাতে আমাদের উপরে কেউ আক্রমণ করতে চলে না আসে। এরপরে পরবর্তী গেমের জন্য অ্যানাউন্স করে দেওয়া হয় আর তাদের সবাইকে অন্য একটা হলের মধ্যে একজোট করা হয়। এখানে এই গেমের জন্য 10 জনের একটা টিম বানানোর দরকার ছিল। এই জন্য সাঙ্গু আলী আর গেহুকে বলে যে এখানে যারা স্ট্রং আছে তাদেরকে আমাদের টিমে জয়েন করাও, কারণ আমাদের এই টিমটাই দরকার। আর এই জন্য তারা সবাই আলাদা আলাদা হয়ে বিভিন্ন মানুষকে কনভিন্স করার ট্রাই করে। এদিকে হানমিন যখন ডাকসুর টিমে যাওয়ার ট্রাই করে তখন ডাকসু তাকে নেওয়ার জন্য সরাসরি না করে দেয়, কারণ সে ছিল খুবই দুর্বল একটা মেয়ে। এই জন্য সে গিয়ে সোজা গেহুর টিমের মধ্যে জয়েন করে ফেলে। যদিও সাংহুও তাকে টিমের মধ্যে নিতে রাজি হচ্ছিল না, তবে গেহু তাকে কোনো রকমে নিয়ে নেয়। এখন টিম কমপ্লিট করার পরে সাঙ্গু দেখতে পারে যে এখানে যতগুলো টিম হয়েছে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল টিম হচ্ছে গিয়ে তারটা, কারণ তার টিমের মধ্যে একটা বৃদ্ধ ছিল, 3টা মেয়ে ছিল। এই জন্য কোনোভাবেই সে বুঝতে পারছিল না যে সে কী করবে। সে একটু বেশি টেনশনের মধ্যেই পড়ে যায়, কারণ এখানে যারা হেরে যায় তাদেরকে তো আর শুধু হার মানতেই হয় না, তাদেরকে মরতেও হয়। এরপরে পরবর্তী গেম শুরু করে দেওয়া হয় আর তাদের সবাইকে একটা ব্রিজের উপরে নিয়ে আসা হয়, যেই ব্রিজের মাঝখান দিয়ে ফাঁকা ছিল। আসলে এই গেমটার নাম ছিল টাগ অফ ওয়ার, মানে এখানে একটা রশিকে তারা যে যার দিকে টানবে, যারা টেনে রশিটাকে তাদের দিকে নিয়ে যেতে পারবে তারাই হবে উইনার, আর যারা হেরে যাবে তারা এই ব্রিজ দিয়ে সোজা নিচে পড়েই মারা যাবে। এরপরে প্রথমেই গেমের পালা আসে ডাকসুর টিম আর অন্য একটা টিমের। এখানে ডাকসুর টিম উইন করে ফেলে আর অন্য টিমটা নিচে পড়েই মারা যায়। আর নিচে যারা ডেড বডিগুলো কালেক্ট করছিল সেখানে কিছু গার্ড এখানে একটা ডেড বডিকে মার্ক করে ফেলে, আর এরাই হচ্ছিল গিয়ে সেই গার্ড যারা কিনা অর্গানগুলোকে সেল করতো।
এরপরে পালা চলে আসে গেহু আর সাঙ্গুর টিমের। এখানে সাঙ্গু প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, কারণ তাদের টিমটা একেতে তো ছিল সবচেয়ে দুর্বল, তাছাড়া এখন তাদেরকে খেলতে হবে একটা সবল টিমের সাথে, যার মানে তাদের মৃত্যু নিশ্চিত। তবে গেমে যাওয়ার আগে সাঙ্গু এই ওল্ডম্যানের কাছে গেম সম্পর্কে কিছু টিপস চায়। এই জন্য এই ওল্ডম্যান তার অভিজ্ঞতার অনুসারে তাকে শেয়ার করে বলে যে এই গেমটা আসলে শক্তির গেম না, বরং এই গেমটা হচ্ছে গিয়ে প্ল্যানিংয়ের একটা গেম। এরপরে এই বৃদ্ধ গেম সম্পর্কে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে সমস্ত ব্যাপারগুলো বলা শুরু করে, আর তারা পরবর্তীতে গেমের মধ্যেও তেমন করেই সমস্ত ব্যাপারগুলো ফলো করে। আসলে তারা তাদের শরীরটাকে পেছনের দিকে ঝুঁকিয়ে 10 সেকেন্ড ধরে রশিটাকে হোল্ড করেছিল। এই জন্য যখন সামনের টিম একটু টেনে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখনই তারা সুযোগ পেয়ে জোরে রশিটাকে টান দিয়ে দিকে নিয়ে আসা শুরু করে, যেই জন্য সামনের টিম স্লিপ করে আস্তে আস্তে সামনে আসা শুরু করে। এমন করে তারা গেমটা উইনই করে ফেলছিল। তবে একেবারে শেষ মুহূর্তে কিছু ভুলের জন্য অপোজিট টিম লিড করা শুরু করে, মানে তারা আস্তে আস্তে করে গর্তের দিকে যাওয়া শুরু করে। তবে তখনই সাঙ্গুর মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তাদের সবাইকে বলে যে আমাদের সবাইকে একসাথে কয়েক স্টেপ সামনে যাওয়া উচিত। তবে এইটা শোনার পরে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সামনে ছিল বিশাল বড় একটা গর্ত, যেখানে পড়লেই মৃত্যু। তবে গেহু তার বুদ্ধির উপরে ভরসা রাখার সিদ্ধান্ত নেয়, এই জন্য তারা সবাই মিলে কয়েক স্টেপ সামনে চলে আসে। আর এরপরেই বুম, মানে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আর আমাদের ভিডিওটাকেও এখানেই শেষ করতে হবে, কারণ এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আর পরবর্তী যে এপিসোডগুলো আছে সেগুলো আমরা খুব শীঘ্রই সেকেন্ড পার্টে নিয়ে আসছি, হয়তোবা পরশু দিনই আপনারা সেগুলো পেয়ে যাবেন। সো ততক্ষণ আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সেকেন্ড পার্ট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যখন সিজন 2 রিলিজ হবে তখন তো এটা আমরা সবার আগে নিয়ে আসবো, এটা আপনারা জানেনই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।